হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের বিষয় ক্লাস 9 এর পিএইচ স্কেল প্রত্যেক জীবনে এর গুরুত্ব। এটা পড়বার আগে আমরা আগে জানবো অ্যাসিড এবং ক্ষার কি। চলে আসি, প্রথমে আমরা দেখবো অ্যাসিড। অ্যাসিড সাধারণত স্বাদে কি হয়? টক হয়। চলে আসি, সবচেয়ে ভালো যে উদাহরণটা আমরা দেখি বা যে HCl, সালফ্রিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যাসিডের উদাহরণ। অ্যাসিডের অনেক সংজ্ঞার ভিতরে যে সংজ্ঞা বা যে তত্ত্ব সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে বিজ্ঞানী আর্হেনিয়াসের তত্ত্ব। উনি কি বললেন? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন বা H3+ আয়ন তৈরি করে তাদের আমরা অ্যাসিড বলবো। আমি দেখি কি জিনিস। উদাহরণে আমি দিলাম HCl, যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করলো? H+Cl-। কি করলো? জলীয় দ্রবণে এই প্রোটন বা H+ আয়ন এইভাবে থাকতে না পেরে এর সাথে অসমযোজী বন্ধনে যুক্ত হয়ে H3+ আয়ন তৈরি করে। একই সঙ্গে জলীয় দ্রবণে পড়ে থাকে OH-। অর্থাৎ অ্যাসিড হচ্ছে তারা যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন হিসাবে H3+ আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলবো। চলে আসি ক্ষার কাদের বলি। আরএনএস এর মতবাদ অনুযায়ী ক্ষার বলা হয় তাদের যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন বা OH- আয়ন তৈরি করে তাদেরকেই আমরা ক্ষার বলে থাকি। উদাহরণ হিসেবে আমি দিচ্ছি ক্ষার NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড। কি হয়? এখানে জলীয় দ্রবণে ভেঙে Na+ এবং OH- আয়ন তৈরি করে। অর্থাৎ যারা জলীয় দ্রবণে OH- আয়ন তৈরি করে তাদেরকেই আরএনএস এর মতবাদ অনুযায়ী বলা হয় ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারের উদাহরণ। অর্থাৎ আরএনএস এর তত্ত্ব অনুযায়ী আমরা দেখলাম যে অ্যাসিড বা ক্ষার উভয় ক্ষেত্রে কিন্তু জলীয় মাধ্যমেই প্রয়োজন। অর্থাৎ এই যে ধর্ম, সেই ধর্মের ব্যাখ্যা কিন্তু জলীয় মাধ্যমেই করা হয়। অর্থাৎ আরএনএস এর তত্ত্ব সবসময় জলীয় মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখছি যে অ্যাসিড বা ক্ষার তাদের ধর্ম প্রকাশ পায় কখন? সাধারণত জল হচ্ছে প্রশম যৌগ। অর্থাৎ জলীয় দ্রবণে জল কি হয়? খুব কম পরিমাণে বিয়োজিত অবস্থায় থাকে। অর্থাৎ H+ এবং OH- আয়ন হিসেবে থাকে। অর্থাৎ এই আয়নের সংখ্যা খুব কম, তার জন্য ও সাধারণত কি হয়? মৃদু তৈলবিশ্লেষণ বলা যায় বা তৈলবিশ্লেষণ করেই না। বিশুদ্ধ জল তৈলবিশ্লেষণ করে না আমরা বলি। অর্থাৎ এখানে সমসংখ্যক H+ এবং সমসংখ্যক OH- থাকে। কিন্তু যখনই আমরা জলের ভিতরে কোনো অ্যাসিড দেব, সঙ্গে সঙ্গে কি হবে? এই অ্যাসিডটি বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+Cl- আয়ন তৈরি করবে, জলে থাকা জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে H2+ আয়ন তৈরি করবে। আচ্ছা, অর্থাৎ জলের ভিতরে কি আছে এখন? এখন কি আছে? যখনই আমি অ্যাসিড যোগ করেছি সঙ্গে সঙ্গে কি হলো? জলের ভিতরে যেমন H2+ আয়ন আছে, একই সঙ্গে OH- আয়ন আছে। অর্থাৎ প্রশম জলীয় দ্রবণে বা প্রশম দ্রবণে H+ এবং OH এর মান সমান সমান, কিন্তু যখন অ্যাসিড যোগ করলাম তখন H2+ এর মান বেশি হলো, OH এর মান কমে আসলো। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রেও বা অ্যাসিডের জলীয় দ্রবণে H+ এর মান বেশি, OH- এর মান কম। চলে আসি, যদি ক্ষার যোগ করতাম, ক্ষার যোগ করলে কি হতো? এই এখানে যদি ক্ষার বা NaOH যোগ করতাম সঙ্গে সঙ্গে কি হতো? এই জলীয় দ্রবণে Na+ আর OH- হিসেবে ভাঙতো, তখন H+ আয়নের পরিমাণ কমে যেত আর OH এর বা হাইড্রক্সিল আয়নের পরিমাণ বৃদ্ধি পেত। অর্থাৎ প্রশম দ্রবণে এই সংখ্যা সমান সমান থাকে, কিন্তু অ্যাসিড মাধ্যমে H+ এর মান বৃদ্ধি পায়, OH এর মান কমে যায়। আর ক্ষার দ্রবণে OH এর মান বৃদ্ধি পায়, H+ এর পরিমাণ কমে যায়। অর্থাৎ আমরা দেখলাম যে জলীয় দ্রবণে অ্যাসিড এবং ক্ষার উভয় মাধ্যমেই কিন্তু OH এবং H+ উভয় আয়নই বর্তমান।
অ্যাসিড দ্রবণে H প্লাস এর আয়ন বেশি থাকে, ক্ষার দ্রবণে OH এর পরিমাণ বেশি থাকে। অর্থাৎ যখনই যে আয়নটি বেশি থাকবে সেই ধর্মই জলীয় দ্রবণে প্রকাশ পাবে। এখন অ্যাসিড বা ক্ষারকে আমরা চিহ্নিত করার জন্য সাধারণত নির্দেশক ব্যবহার করি। নির্দেশক হিসেবে অনেকগুলি নির্দেশক আমাদের এখানে আছে। একটা হচ্ছে তোমার লিটমাস, ফেনোলফথলিন, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। আমরা যে কোনো নির্দেশকের সাহায্যে জলীয় দ্রবণটি অ্যাসিড না ক্ষারীয় সেটা আমরা নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু সেই জলীয় দ্রবণের যে গাঢ়ত্ব বা তার অ্যাসিডের গাঢ়ত্ব কতটা, ক্ষারের গাঢ়ত্ব কতটা, সেটা কিন্তু নির্দেশকের সাহায্যে নির্ণয় করা যায় না। এটা নির্ণয় করার জন্য আমার কি করতে হবে, সেখানে কি পরিমাণ H প্লাস আয়ন আছে বা কি পরিমাণ OH মাইনাস আয়ন আছে সেটাকে আমার নির্ণয় করতে হয়। সেটা নির্ণয় করার জন্য যেমন আমরা সাধারণত এটা দিয়ে করে থাকি, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। 25 ডিগ্রি উষ্ণতায় জলের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমি জল ধরি, এর ক্ষেত্রে H প্লাস আয়নের গাঢ়ত্ব বা পরিমাণটা কত থাকে, 10⁻⁻7 মোল পার লিটার। ঠিক অন্য ক্ষেত্রে এরকম হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে মানটা কি পাবো, 10⁻⁷ মোলস পার লিটার। কি হয়, এইভাবে কোন দ্রবণের H প্লাস এর গাঢ়ত্ব নির্ণয় করা খুব অসুবিধাজনক। এই অসুবিধা দূর করার জন্য কি করলো বিজ্ঞানী সোরেনসন 1909 কি করলো, উনি এই পিএইচ স্কেলের প্রবর্তন করলো। এই পিএইচ কথাটি কোথা থেকে এসেছে, PYSS, পুশেন ডি হাইড্রোজেন। অর্থাৎ কোন জলীয় দ্রবণে হাইড্রোজেনের কতটা তীব্র বা তার প্রবল কতটা, সেটাই হচ্ছে আসলে পিএইচ বা তার পিএইচ। কিভাবে নির্ণয় করা হয় দেখি আমরা। কি হয়, পিএইচ সাধারণত উষ্ণতা নির্ভরশীল, এই জন্য আমরা একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে নেমে থাকবো। যেমন আমি উদাহরণ যদি দিই, যদি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়, তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয়, H প্লাস আর OH মাইনাস এর আয়নের যে গাঢ়ত্ব সেটা একদম নির্দিষ্ট। অর্থাৎ এদের দুজনের যে গুণফল সেটা কত হয়, 10⁻⁻14 হয়। অর্থাৎ এইটি সবসময় ধ্রুবক, অর্থাৎ এদের দুজনের গুণফল সবসময় এই নির্দিষ্ট সংখ্যা হয়। অর্থাৎ একজন যদি বৃদ্ধি পায় একজন কমে যাবে, এই যদি বৃদ্ধি পায় একে কমতে হবে। অর্থাৎ জলীয় দ্রবণে সবসময় এই গাঢ়ত্ব থাকবে, এটার উপর নির্ভর করেই পিএইচ স্কেলটা ভাবা হলো। অর্থাৎ উনি বললো কি, যে অ্যাসিড দ্রবণে কি হবে, এটার মান বৃদ্ধি পাবে, অর্থাৎ এটির পরিমাণ কমে যাবে, কিন্তু দুজনের যে গুণফল সেটা সবসময় 10⁻⁻14 থাকবে। আবার ক্ষার দ্রবণে OH মাইনাস আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে কি হবে, H প্লাস এর আয়ন পরিমাণ কমে যাবে, কিন্তু দুজনের গুণফল সবসময় 10⁻⁻14 থাকবে। এটাকে ভিত্তি করে উনি পিএইচ স্কেলের একটি নতুন সংজ্ঞা বা ধারণা দিল। পিএইচ বলতে উনি কি বোঝালো, পিএইচ বোঝালো ঋণাত্মক লগারিদম অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ এই জলীয় দ্রবণে যে হাইড্রোজেন আছে তার গাঢ়ত্ব কি করব, আমি তার ঋণাত্মক লগ নেব। এটা একটা পদ্ধতি। এটা হচ্ছে আমি H প্লাস আয়ন যেহেতু জলীয় দ্রবণে H2O প্লাস আয়ন হিসেবে থাকে, তাহলে আমি তার গাঢ়ত্ব দিয়েও তোমার পিএইচ কে প্রকাশ করতে পারি। আবার উনি আরেকটা ভাবে বোঝালো যে পিএইচ সমান লগ H প্লাস এর গাঢ়ত্ব ছিল তার অননকের লগ নিলেও ঠিক একই রকম আমি এই মানটি পাবো। এটি হলো পিএইচ স্কেল। অর্থাৎ জলীয় দ্রবণে যে H প্লাস আয়ন থাকবে তার গাঢ়ত্বের ঋণাত্মক লগ যদি নেই, কিংবা তার গাঢ়ত্বের যে অনন্যক তার লগ নিলেও আমি পিএইচ পাবো। অর্থাৎ আমি উদাহরণটা কিভাবে বোঝাই, এবার যেমন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, মনে করলাম একটা জলীয় দ্রবণ নিয়েছি, তার H প্লাস আয়নের গাঢ়ত্ব কত আছে, 10⁻⁻7 মোল পার লিটার। তাহলে আমি এটাকে এখানে প্রকাশ করি। তাহলে পিএইচ কি কত হবে,
log 10 to the power minus 7, লগের ক্ষেত্রে এটি বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ 7, log 10 এর মান হচ্ছে 1, অর্থাৎ এই জলীয় দ্রবণের pH এর মান কত? 7। অর্থাৎ যেহেতু জল প্রশম, অর্থাৎ বিশুদ্ধ জল পজিটিভ ডিসপ্লেসমেন্ট যেহেতু প্রশম, অর্থাৎ সেখানে H+ আয়নের কনসেন্ট্রেশন 10 to the power minus 7, একই রকম OH মাইনাস এর গাঢ়ত্ব কিন্তু 10 to the power minus 7, অর্থাৎ প্রশম দ্রবণের pH এর মান উনি কত বের করলো? 7। এবার বুঝতেই পারছি মাইনাস লগ, অর্থাৎ যত এটা বাড়বে টোটাল মানটা কমে আসবে, অর্থাৎ H+ আয়নের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে pH এর মান তত হ্রাস পাবে। আমি দেখলাম 10 to the power minus যখন 7 হয় তখন pH এর মান দাঁড়ায় 7, তাহলে 10 to the power minus যখন 0 হবে তখন pH এর মান দাঁড়াবে 0, অর্থাৎ যত অ্যাসিডের গাঢ়ত্ব বৃদ্ধি পায় pH এর মান তত হ্রাস পেতে থাকে, আর অ্যাসিডের গাঢ়ত্ব যত কম পায় বা কম হয় তত কি হয়? pH এর মান ধীরে ধীরে বাড়তে থাকে। এবার যদি ক্ষার দ্রবণের ক্ষেত্রে ঠিক উল্টো, সেখানে কি হবে? আমি 10 to the power minus 14 ধরেছি, সেখানে যদি হয় তাহলে সেখানে H+ আয়নের গাঢ়ত্ব যত কমবে অর্থাৎ OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, pH এর মান বৃদ্ধি পাবে। সর্বোচ্চ pH যদি বসাই তাহলে pH 10 to the power minus log 10 to the power minus 14, অর্থাৎ 14। তো আমি দেখলাম সবচেয়ে কম মান পাচ্ছি pH এর 0, সবচেয়ে বেশি মান পাচ্ছি কত? 14, এবং এখানে প্রশম মান কত আছে? 7। অর্থাৎ কোন জলীয় দ্রবণে pH এর মান 7 থেকে যত এদিকে সরে আসবে অর্থাৎ সে অ্যাসিড ধর্ম দেখাবে, তার অ্যাসিডের যে ধর্ম সেটা আরো বৃদ্ধি পাবে। যত 7 থেকে 14 দিকে যাবে সে তত বেসিক চরিত্রে, অর্থাৎ তার ক্ষার ধর্ম তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা স্কেলটা একটু দেখে নিই। pH 7 প্রশম, pH less than 7 অ্যাসিড, pH greater than 7 ক্ষার। অর্থাৎ pH স্কেলটা কত? তাহলে শুরু হয়েছে 0 থেকে 7 প্রশম, এদিকে হচ্ছে 14, তাহলে বিস্তার হচ্ছে 7 থেকে 14 অবধি ক্ষার, 0 থেকে 7 হচ্ছে অ্যাসিড। অর্থাৎ যত এদিক থেকে অ্যাসিডের ক্ষমতা বৃদ্ধি পাবে, যত এই পাশ থেকে পাশে যাব ক্ষারের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো pH স্কেল, বা এইভাবে আমরা pH টা নির্ণয় করে থাকি। বর্তমানে pH পেপার পাওয়া যায়, pH পেপারে দ্রবণটিকে দিলে একটি নির্দিষ্ট কালার আছে এবং তার সাথে একটি ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরে 1 থেকে 14 প্রত্যেকটা কালার কেমন হবে সেই কালারটাকে মিলিয়ে আমরা pH টা মাপতে পারি। কিন্তু আমরা এইভাবে গাণিতিক ভাবে pH টা এইভাবে নির্ণয় করতে পারি। চলে আসবো pH এর গুরুত্ব কি, তাহলে pH পড়ে আমার লাভটা কি হবে? pH টা পড়ে লাভ হবে আমার এর সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ধারণা থাকলে ভালো হয়। যেমন প্রথম উদাহরণ যেটা দেখছি আমরা, দাঁতের ক্ষয়। সাধারণত আমাদের শরীরে pH এর মান 7.4, অর্থাৎ আমাদের মুখের লালারসের যে pH সেটা হচ্ছে মোটামুটি 6.62 থেকে 7.4 ভিতরেই থাকে। এবার যখনই আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, মুখে সেই খাবার বা লালারসে গিয়ে বিশেষ ব্যাকটেরিয়া দ্বারা কি হয়? এই মিষ্টি ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। যখন অ্যাসিড উৎপন্ন হয় pH এর মান ধীরে ধীরে কি হয়? pH এর মান ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ pH যখন কমে 5.5 এর কাছাকাছি আসে তখন কি হয়? তখন আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়। সাধারণত আমাদের দাঁত হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি, ক্যালসিয়াম ফসফেট। যখন pH এর মান এটা হবে ধীরে ধীরে আমাদের দাঁতের কি হবে? ক্ষয় হবে। এটাকে রোধ করার জন্য আমরা কি ব্যবহার করি? সাধারণত পেস্ট ব্যবহার করছি বা টুথপেস্ট ব্যবহার করি, যার pH এর মান মোটামুটি 8 কাছাকাছি বা 9 এর কাছাকাছি থাকে, অর্থাৎ এরকম থাকে pH এর মানটা, অর্থাৎ ক্ষার ধর্মী। অর্থাৎ টুথপেস্ট ব্যবহার করে কি হবে? এই pH এর দ্বারা প্রশমিত হবে, দাঁতের ক্ষয় আর হবে না বা রোধ পাবে। চলে আসে আরেকটার ক্ষেত্রে, বা আরেকটি ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃষিকাজে। আমাদের
কৃষিকাজে পিএইচ এর বিশেষ গুরুত্ব আছে, অর্থাৎ মাটির পিএইচটা ঠিকঠাক থাকা বিশেষভাবে জরুরি। অর্থাৎ পিএইচ এর মান যদি খুব কমে যায়, অর্থাৎ মাটি যদি খুব আম্লিক হয়, অর্থাৎ পিএইচ এর মানটা যত 7 থেকে কমে যাবে, তাহলে সেই জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়। কি কারণে এগুলো হয়? সাধারণত প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহারের ফলে এই ধরনের অসুবিধা এখন বর্তমানে দেখা যায়। অর্থাৎ জমির যে নিজের উর্বরতা শক্তি সেটা ধীরে ধীরে নষ্ট হয়। এই জন্য আমরা কি করতে পারি? অর্থাৎ পিএইচ এর মান যত কমবে, অর্থাৎ <7 হবে, জমির উর্বরতা শক্তি নষ্ট হবে। এরপরে বা এটাকে দূর করার জন্য আমরা কি করব? জমিতে চুন ব্যবহার করি। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা পলি চুন বলছি। এটা ব্যবহার করলে কি হয়? এ হচ্ছে ক্ষারধর্মী, কি করে? অ্যাসিডকে প্রশমিত করে লবণ জল তৈরি করে। অর্থাৎ জমির পিএইচটা আবার ধীরে ধীরে কি হয়? একটা নির্দিষ্ট পিএইচ এ আনে, যেটা হচ্ছে উর্বরতা শক্তি ঠিকঠাক থাকে। একই রকম ব্যবহার করা হয় মাছ চাষে। মাছ চাষে কিন্তু পিএইচটা জানা খুবই জরুরি। আমাদের জলের পিএইচ মোটামুটি কি হয়? মৎস্য চাষের ক্ষেত্রে এই পিএইচ এর মান মোটামুটি 4.4 থেকে 10 এর ভিতরে থাকলে মাছ মোটামুটি বাঁচতে পারে। কিন্তু পিএইচ এর মানটা যদি এইদিকে হয়, অর্থাৎ অ্যাসিডের দিকে যায়, কি হয়? সেই পুকুরে যে মাছ উৎপাদন সেটা ধীরে ধীরে কমতে থাকে। এই অসুবিধা দূর করতে গেলে আমরা কি করি? সাধারণত কি করব? আমরা চুন ব্যবহার করব, বিশেষ কিছু জৈব পদার্থ ব্যবহার করি। তাহলে চুন ব্যবহার করার সুবিধা কি? চুনে একই রকম প্রধান উপাদান যেটা আছে পোড়া চুন, সেটা জলে দিয়ে পরিচূর্ণ করে নেব, অর্থাৎ করে নেওয়া হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ক্ষারধর্মী পদার্থ। যখনই জলের ভিতরে চুন যোগ করবো, সঙ্গে সঙ্গে এই যে পিএইচ এর মান মোটামুটি 8.5 বা 8 এর কাছাকাছি আসবে। অর্থাৎ জলের যে পিএইচটা একটা নির্দিষ্ট পিএইচে আসবে, যেখানে কি হবে? মাছের বৃদ্ধি এবং ওদের যে খাবার উৎপাদন সেটা অনেক বেশি ভালো হবে। তাহলে কি হবে? আমাদের মৎস্য চাষ, কৃষিকাজ এবং দাঁতের ক্ষয়, এগুলো থেকে আমরা রোধ পাবো। অর্থাৎ পিএইচ আমরা দেখলাম আসলে কি, একবার একটু বলে দিই। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+, এবং পিএইচ এর গুরুত্ব আমাদের জানতে হবে। পিএইচ যদি ঠিকঠাক আমরা না জানি, তাহলে আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রে কি সুবিধা অসুবিধা হয় সেই সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকবে না। আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয় এই অবধি।